জীবনানন্দ দাশের রূপসী বাংলা। আজকের আলোচনা এটাই নিয়ে। আমাদের হাতে একটা বেশ গভীর বিশ্লেষণ আছে, তো চলুন সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ, এই উৎসটা কিন্তু দারুণভাবে খুঁটিয়ে দেখেছে রূপসী বাংলাকে। মানে এর একেবারে ভেতরে কি আছে। ঠিক, যেমন ধরুন বাংলার প্রকৃতির প্রতি কবির টান, ওই স্মৃতিকাতরতা। হ্যাঁ, আর জীবন মৃত্যু নিয়ে তার যে ভাবনাগুলো, উৎস সেদিকেই ফোকাস করেছে মূলত। উৎসের একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বলছে যে প্রকৃতি এখানে শুধু শুধু ছবি নয়, কবির আত্মার সঙ্গে জড়িয়ে থাকা একটা জীবন্ত সত্তা। এটা কিভাবে আসছে বিশ্লেষণে? উৎস এটাই জোর দিয়ে বলছে যে এই কাব্যের প্রধান চরিত্র যেন কবি নিজেই, খুব প্রকৃতিপ্রেমিক, একটু অন্তর্মুখী, আর অতীতচারী। ভীষণভাবে অতীতচারী। আর বিশ্লেষণে দেখুন বলছে মৃত্যুর পরেও তিনি এই বাংলাতেই ফিরতে চান, মানে ধরুন কাক হয়ে বা ভোরের দোয়েল হয়ে। তার মানে এটা শুধু প্রকৃতি দেখা বা ভালোবাসা নয়, আরও গভীর কিছু, অনেক গভীর। উৎস এটাকে বলছে প্রায় আধ্যাত্মিক একটা টান, সাধারণ লাগার চেয়েও বেশি। জীবনানন্দ বাংলাকে দেখছেন একটা একটা চিরন্তন সত্তা হিসাবে, যার শেষ নেই। আচ্ছা। আর এই বাংলার প্রকৃতি, ওই যে ধানক্ষেত, নদী, শঙ্খচিল, শালিক, এগুলো সব যেন তার আত্মারই একটা অংশ, বাইরের জগৎ নয় শুধু, ভেতরের জগতও। উৎস এই জায়গাটাতেই জোর দিয়েছে। আর প্রকৃতিকেও প্রায় চরিত্র বানিয়ে ফেলা হয়েছে, তাই না? উৎস যেভাবে বলছে নদী, মাঠ, গাছ। হ্যাঁ, যেন তারাও কথা বলছে, কবির মনের সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু এই জীবন্ত প্রকৃতি, এটা কি শুধু বর্তমানের, নাকি অতীতের স্মৃতিও জড়িয়ে আছে এর সাথে? উৎস কি বলছে? চমৎকার প্রশ্ন। উৎস কিন্তু এই জীবন্ত প্রকৃতিকে কবি স্মৃতির সঙ্গে একেবারে জুড়ে দিয়েছে। যেমন ধরুন, বলা হচ্ছে কোনো স্নিগ্ধ মুখ বা অতীতের কোনো মুহূর্ত, হ্যাঁ। সেগুলো যেন প্রকৃতির দৃশ্যের মধ্যে দিয়েই ভেসে ওঠে। মানে বাস্তব আর কল্পনা, এই দুটোর মধ্যেকার লাইনটা খুব ঝাপসা হয়ে যায় এখানে। তার মানে যে মুখটা হয়তো বাস্তবে নেই, সেও প্রকৃতির অংশ হয়ে বেঁচে থাকছে কবির মনে। একদম। কবির কাছে রূপসী বাংলা আসলে তার স্মৃতি দিয়েই গড়া, উৎস এটাই বলছে। আচ্ছা, আর মৃত্যু, উৎস তো মৃত্যু আর পুনর্জন্মের ভাবনা নিয়েও কিছু বলেছে। হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। কবির কাছে মৃত্যু মানে কিন্তু সব শেষ নয়। তাই উৎস দেখাচ্ছে যে তিনি মৃত্যুকে দেখছেন বাংলার মাটির সাথে, প্রকৃতির সাথে আরও নিবিড়ভাবে মিশে যাওয়ার একটা পথ হিসাবে। ওই যে শঙ্খচিল বা শালিক হয়ে ফিরে আসার কথা বলছিলেন। ঠিক তাই। ওটা আসলে এই মাটির সঙ্গে, এই বাংলার সঙ্গে এক হয়ে যাওয়ার একটা গভীর আকাঙ্ক্ষা। এই ভাবনাটা সত্যি অন্যরকম। এর পেছনের দর্শনটা কি উৎসকে আলোকপাত করে? উৎস বলছে এটা আসলে কবির যে অস্তিত্ববাদী চেতনা, মানে জীবনের অর্থ খোঁজা, একাকিত্ব, অস্তিত্বের সংকট নিয়ে তার যে চিন্তা, তারই একটা প্রতিফলন। আর একই সাথে এটা তার প্রিয় ভূমির প্রতি একটা চূড়ান্ত আত্মসমর্পণের মতো। তিনি তো শহরের কোলাহল, ক্লান্তি থেকে দূরেই থাকতে চেয়েছেন। হ্যাঁ, সেটা বোঝা যায়। তিনি খুঁজেছেন প্রকৃতির ওই শান্ত, স্নিগ্ধ, মায়াময় রূপ। উৎস অনুযায়ী এই নির্জন প্রকৃতি তার কল্পনার আসল রূপসী বাংলা, ধানসিঁড়ি নদীর তীর বা জলাঙ্গির ঢেউ, ওই শান্ত বাংলা। তাহলে এই বিশ্লেষণের মূল কথাটা যদি ধরি, রূপসী বাংলা কেবল প্রকৃতির কাব্য নয়, এটা একটা কল্পনার জগৎ যেখানে প্রকৃতি, প্রেম, স্মৃতি, কবির সত্তা সব মিলেমিশে এক। হ্যাঁ, এবং উৎস এটাকে শুধু কবির ব্যক্তিগত অনুভূতি হিসাবে দেখছে না, বলছে এর মধ্যে দিয়ে একটা জাতির, মানে বাঙালির যে সামষ্টিক স্মৃতি বা সত্তা, সেটারও একটা ছায়া পাওয়া যায়। কবির অনুভূতিটা খুব ব্যক্তিগত হয়েও যেন সার্বজনীন হয়ে ওঠে। বাহ, এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। প্রকৃতি, স্মৃতি, মৃত্যু, অস্তিত্ব সব মিলিয়ে বেশ গভীর আলোচনা হলো। এই আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে যদিও। এই যে রূপসী বাংলার বিশ্লেষণে আমরা দেখলাম দেশের মাটির সাথে, প্রকৃতির সাথে কবির একটা তীব্র আধ্যাত্মিক টান। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যখন বিশ্বায়নের চাপে, মানে স্থানিকতার ধারণাগুলোই বদলে যাচ্ছে, তখন ওই একাত্মতার অনুভূতিটা ঠিক কতটা প্রাসঙ্গিক বা আদৌ সম্ভব কি, এটা হয়তো আমাদের আরও ভাবার সুযোগ করে দেবে। সত্যি, ভাবার মতো একটা প্রশ্ন। বেশ, আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা